Hello dear student, very welcome to you in this particular video. এখানে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এর আগে আমরা বলেছিলাম যে যে দ্রবণের যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম হয়, সেরকম চারটে ধর্ম আমাদের পড়তে হয়। প্রথমটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। থার্ড হচ্ছে আমাদের হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো সেটাই আমরা দেখবো এখানে এবং একটা ডিপ ডিসকাশন হবে এর উপরে। সো কিপ ফলোইং। হিমাঙ্কের অবনমন জানার আগে আমাদেরকে জানতে হবে যে হিমাঙ্ক কি। হিমাঙ্ক কি বা ফ্রিজিং পয়েন্ট কি? যে উষ্ণতায় কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা তৈরি হয়। পদার্থের তরল মানে লিকুইড এবং সলিড, এদের মধ্যে যে উষ্ণতায় এই ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা তৈরি হয় সেটাই হচ্ছে হিমাঙ্ক। ইম্পর্টেন্ট পয়েন্ট হিমাঙ্কের এই যে এই হিমাঙ্কে, আমি এটা লিখে দিই, হিমাঙ্কে তরল ও কঠিনের বাষ্পচাপ সমান হয়। বাষ্পচাপ সমান হয়। ধরা যাক জলের লিকুইড ফর্ম, তো আমরা এটাকে জলই বলি। জল এবং তার সলিড ফর্ম হচ্ছে বরফ। এদের মধ্যে যে উষ্ণতায় সাম্যাবস্থা তৈরি হবে সেটাকে হিমাঙ্ক বলবো। সেটা আমরা জানি, সেটা 0°C। এবং এই অবস্থায় 0°C জলের এবং বরফের বাষ্পচাপ সমান হবে। এটাই হচ্ছে হিমাঙ্কের কনসেপ্ট। এবার হিমাঙ্কের অবনমন কি? বলা হচ্ছে যে একটা বিশুদ্ধ দ্রাবক, ধরা যাক এখানে দ্রাবক বলতে সার্বজনীন দ্রাবক আমরা জলই বুঝি। যাই হোক, এখানে আমি একটা দ্রাবক নিলাম, বিশুদ্ধ জল, বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ জল নিলাম। আর এখানে আমি একটা জল না, ওই জলেরই একটা দ্রবণ নিলাম, এর মধ্যে দ্রাব মিশিয়ে একটা দ্রবণ বানালাম, তাহলে এটা দ্রবণ। বিশুদ্ধ জলের মানে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক যদি TF হয়, TF বলতে ফ্রিজিং টেম্পারেচার, F মানে F ফর ফ্রিজিং, T ফর টেম্পারেচার। আর দ্রবণের হিমাঙ্ক যদি TF ড্যাশ হয়, তাহলে হিমাঙ্কের অবনমন হবে, হিমাঙ্কের অবনমন হবে TF মাইনাস TF ড্যাশ। এবং এই হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। এই TF মাইনাস TF ড্যাশ এটা নির্ভর করে শুধুমাত্র দ্রাবকণার সংখ্যার উপর, আর কোনো কিছুর উপর না। দ্রাবকণার প্রকৃতির উপরে না, অন্যান্য কোনো শর্তের উপর নয়, জাস্ট দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। তাই এই হিমাঙ্কের অবনমন এই TF ড্যাশ বা TF না, কিন্তু এদের যে বিয়োগফল সেটা, অর্থাৎ হিমাঙ্কের অবনমন, এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। কলিগেটিভ প্রপার্টি বলা হচ্ছে যে একটা বিশুদ্ধ দ্রাবক, তার যা ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ তার যে হিমাঙ্ক, তার থেকে দ্রবণের হিমাঙ্ক কম হয়, অবনমন হয় বলছে না, স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছিল, এখানে অবনমন হবে। তার মানে এখানে এই যে TF ড্যাশ, এই যে ফ্রিজিং টেম্পারেচার, দ্রবণের যে ফ্রিজিং টেম্পারেচার, এটা কম হবে TF থেকে, বিশুদ্ধ দ্রাবক থেকে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক এটা ছিল, অবনমন হয়ে এটা হলো।
কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন হয়? স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানে আমরা দেখব যে হিমাঙ্কের তাহলে অবনমন কেন হচ্ছে, হিমাঙ্কের উন্নয়ন কেন হচ্ছে না, এটা বেশি হচ্ছে না কেন। তো নেক্সট পয়েন্ট আমাদের হিমাঙ্কের অবনমনের কারণ। প্রবলেম হচ্ছে প্লিজ ওয়েট। বেশ, তো হিমাঙ্কের অবনমনের কারণ। হিমাঙ্কের অবনমনের কারণ ধরা যাক আমি বিশুদ্ধ দ্রাবক নিয়েছি, বিশুদ্ধ দ্রাবক নিয়েছি, তার বাষ্পচাপ এই লেভেলে রয়েছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই লেভেলে রয়েছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। দ্রাবকটা কি লিকুইড ফর্মে আছে। আস্তে আস্তে আমি টেম্পারেচার কমাচ্ছি, এই অ্যাক্সিস বরাবর আমি টেম্পারেচার রাখছি, এটা কোনো গ্রাফ না, জাস্ট বোঝার চেষ্টা কর। আমি আস্তে আস্তে টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার কমালে তো বাষ্পচাপের মানে বাষ্পের পরিমাণও কমে যায়, বাষ্পচাপও কমে যায়, তাই টেম্পারেচার কমিয়ে কমিয়ে আমি ধরা যাক আমি এই অবস্থায় আনলাম। তখন আস্তে আস্তে আমার লিকুইডটা সলিড হতে শুরু করলো। ধরা যাক এই টেম্পারেচার যে টেম্পারেচারে আমার বিশুদ্ধ দ্রাবকটা লিকুইড থেকে সলিড হতে শুরু করবে সেটাই তো টিএফ, মানে ফ্রিজিং টেম্পারেচার। তাহলে এই অবস্থায় লিকুইড অ্যাজ ওয়েল অ্যাজ সলিড এরা সাম্যাবস্থায় আছে, এবং এর নিচে যে কোনো অবস্থাতেই, মানে এর নিচে যে কোনো টেম্পারেচারে আমার এই বিশুদ্ধ দ্রাবক কিন্তু এটা কিন্তু সলিড ফর্ম, কারণ এটা তো ফ্রিজিং টেম্পারেচার, তার থেকে যত নিচে যাব তত সলিড হলো। এবার আমি দ্রবণ নিই। দ্রবণের ক্ষেত্রে এই হচ্ছে আমার টেম্পারেচার আস্তে আস্তে এভাবে কমছে। আমরা জানি যে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয়। এই যে টিএফ টেম্পারেচারে এই যে লিকুইড, বিশুদ্ধ দ্রাবক যে লিকুইড ছিল তার যে বাষ্পচাপ ছিল, মানে তার যে বাষ্প তৈরি হয়েছিল, এই দ্রবণের নিশ্চয়ই তত বাষ্প তৈরি হবে না। বাষ্প এই অবস্থায় মানে এই টেম্পারেচারেই, এই টিএফ টেম্পারেচারেই এই দ্রবণের বাষ্পচাপ কিন্তু এই দ্রাবকের বাষ্পচাপের মতন অত বেশি হবে না, কম হবে। এই লেভেলে এরকম বাষ্পচাপ কম, এই হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। কিন্তু আমাকে তো এই দ্রবণের বাষ্পচাপটা মানে লিকুইড ফর্মের যে বাষ্পচাপ সেটার সঙ্গে সলিড ফর্মের বাষ্পচাপ সমান হতে হবে, না হলে তো হিমাঙ্কের কি বলবো, না হলে তো হিমাঙ্কে পৌঁছবে না। বেশ, আবার বলি, বিশুদ্ধ দ্রাবক এই টিএফ টেম্পারেচারে অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট টেম্পারেচারে লিকুইড ছিল, আস্তে আস্তে সে সলিডের দিকে যাচ্ছে, ঠিক এই পজিশনে এসে সে সলিড হওয়া শুরু হলো। কেন সলিড হওয়া শুরু হলো? কারণ এই পজিশনে এসেই এই লিকুইডের বাষ্পচাপ এই সলিডের বাষ্পচাপের সমান হয়ে গেছে। তাহলে দ্রবণ যখন আমি আস্তে আস্তে টেম্পারেচার কমাচ্ছি 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 কমাচ্ছি, একটা নির্দিষ্ট টেম্পারেচারে বিশুদ্ধ দ্রাবকের যা বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ তো তার থেকে কম হয়, একদম শুরু থেকে দেখে আসছি আমরা সেটা। তাহলে এই টিএফ টেম্পারেচারে যতটা বাষ্পচাপ এই লিকুইড বিশুদ্ধ দ্রাবকে ছিল তার থেকে কম বাষ্পচাপ নিশ্চয়ই দ্রবণের থাকবে। তার থেকে কম বাষ্পচাপ যদি দ্রবণের থাকে তাহলে এই টেম্পারেচারে কিন্তু আমার এই সলিডিফিকেশন হবে না, অর্থাৎ সলিড তৈরি হবে না। তাহলে কি, সলিড হতে গেলে আমাকে
টেম্পারেচার আরো কমাতে হবে। টেম্পারেচার ধরো আমি কমিয়ে এখানে আনলাম, টেম্পারেচার যদি কমিয়ে আমি এখানে আনি, তখন তাহলে আমরা দেখবো যে এই লিকুইডের বাষ্পচাপ সলিডের বাষ্পচাপের সমান হয়ে গেছে। তাহলে এটাকে আমি টিএফ ড্যাশ বলবো। তাহলে কি আমার টেম্পারেচার আরো কমাতে হলো না বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে? আগে এই পজিশনে এসে লিকুইডটা সলিড হয়ে যাচ্ছিল, এখন এই পজিশনে এসে লিকুইডটা সলিড হয়ে যাচ্ছে, তাই টেম্পারেচার কমাতে হলো। তো এই জন্যই আমরা বলবো যে হিমাঙ্কের অবনমন হয়েছে। একে গ্রাফ দিয়েও আরো ভালোভাবে বোঝানো যায়। গ্রাফ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যাক আমি এই একটা অ্যাক্সিস নিলাম, এই অ্যাক্সিস বরাবর আমি ভেপার প্রেসার বা বাষ্পচাপ নিলাম, আর এই অ্যাক্সিস বরাবর আমি টেম্পারেচার নিচ্ছি। এবার এই গ্রাফে আমি বিশুদ্ধ বিশুদ্ধ দ্রাবককে আমি প্লট করব। বিশুদ্ধ দ্রাবকের প্লটটা এরকম হয়, এরকম। বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ টেম্পারেচারের সাথে এইভাবে প্লট হয়। এখান থেকে এই পজিশনটুকু, এটা হচ্ছে, এটা তো লালটা পুরোটাই দ্রাবক, কিন্তু এখান থেকে এটুকুর মধ্যে ও হচ্ছে সলিড, সরি সলিড না, লিকুইড, মানে তরল দ্রাবক। এই পজিশনে এসে আমাদের বিশুদ্ধ দ্রাবকটা সলিড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তাহলে ঠিক এই পয়েন্টে ও সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়েছে। তাহলে এই পয়েন্টের যা তাপমাত্রা, সেটাই আমার ফ্রিজিং পয়েন্ট টিএফ। এবার আমরা জানি যে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয়। তাহলে আমি যখন মানে দ্রবণের যখন বাষ্পচাপের আমি প্লট করব, দ্রাবকের প্লট এরকম হলো, তাহলে দ্রবণের বাষ্পচাপের প্লট তার নিচে হবে, তাই তো? এরকম তার নিচে হবে। যদি বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ বেশি হতো, মানে অ্যাকচুয়ালি যদি ঘটনাটা উল্টো হতো, তাহলে আমি গ্রাফটা কিন্তু উপর থেকে যেত, হোয়াটএভার। তো যেহেতু দ্রবণের বাষ্পচাপ, মানে এটা দ্রবণ, দ্রবণের বাষ্পচাপ যেহেতু দ্রাবক থেকে কম হয়, তাই গ্রাফ, তাহলে এই প্লটটা যাবে নিচে থেকে। এইটা গিয়ে যেখানে সলিড লাইনে মিশবে, সেই অবস্থায় আমার সলিডিফিকেশন শুরু হবে। তাহলে এইটা হচ্ছে লিকুইড, এই অবস্থার পর থেকে সে আবার সলিড। তাহলে এবার এই দ্রবণ লিকুইড থেকে সলিড হচ্ছে কোন পয়েন্টে গিয়ে? এই পয়েন্টে গিয়ে। দ্রবণের বাষ্পচাপ যেটা, দ্রবণের যে ফ্রিজিং পয়েন্ট যেটা ছিল, সেটা আমি টিএফ ড্যাশ লিখলাম। তাহলে এখানে টেম্পারেচার তো এখান থেকে আস্তে আস্তে এদিক থেকে বাড়ছে টেম্পারেচার, তাই না? একটা অ্যাক্সিস যখন আমি টানছি বাড়ছে এদিকে। তার মানে টিএফ বেশি হলো না টিএফ ড্যাশ বেশি হলো? টিএফ বেশি হলো, টিএফ ড্যাশ কম হলো। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। তাহলে দ্রবণে গিয়ে হিমাঙ্কের অবনমন হলো, কমে গেল। তো এটাই হিমাঙ্কের অবনমনের কারণ। বেশ, এবার দ্রবণে তো সব জায়গায় একজন বিজ্ঞানী আছেনই, তিনি হচ্ছেন রাউল্ট। তাহলে নেক্সট পয়েন্ট আমাদের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। রাউল্টের দুটো সূত্র আছে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। দেখা যাক, যেটা বাষ্পচাপের, সরি, যেটা ওই স্ফুটনাঙ্কের উন্নয়নের যে সূত্র ছিল, সেই সূত্রটা আর এই সূত্রটা একই রকম, স্টেটমেন্ট একই রকম। স্টেটমেন্ট আমি লিখছি, লিখলে যদি আগেরটা মনে থাকে তাহলে রিলেট করতে পারবে। যে
মানে আগে আমরা বলেছিলাম না যে ডেল টি বি মানে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে এরকম ফর্মুলাটা ছিল যে ডেল টি বি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন প্রপোর্শনাল টু হচ্ছে মোলাল গাঢ়ত্ব। তো এটা হচ্ছে এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নে ছিল। তাহলে হিমাঙ্কের অবনমনে জাস্ট ডেল টি এফ হয়ে যাবে। ডেল্টা টি এফ মানে ফ্রিজিং পয়েন্টের যে ডিফারেন্স, যেটা আমরা আগে দেখলাম যে স্ফুটনাঙ্কের অবনমন, সরি হিমাঙ্কের অবনমন যেটা, সেটা প্রপোর্শনাল টু এম। এম মানে হচ্ছে মোলাল গাঢ়ত্ব। তাহলে স্টেটমেন্টটা যদি আমি লিখতে চাই তাহলে লিখবো যে কোন দ্রাবকে একটি কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ, অবিশ্লেষ্য, সংযোজন অযোগ্য, দ্রাব দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করলে, এটা এই স্টেটমেন্টটা তো সব জায়গায় কমন, লঘু দ্রবণ তৈরি করলে, এই স্টেটমেন্টটুকু কিন্তু প্রায় সব রাউটের সূত্রে এটুকু কমন। লঘু দ্রবণ তৈরি করলে দ্রবণের হিমাঙ্কের যে অবনমন ঘটে, দ্রবণের হিমাঙ্কের যে অবনমন ঘটে, তার মানে ডেল্টা টি এফ, এই যে হিমাঙ্কের যে অবনমন ঘটে তা কিসের সমানুপাতিক? দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। ব্যাস। এবার ডেল্টা টি এফ প্রপোর্শনাল টু এম ছিল, তাহলে প্রপোর্শনালিটি সরিয়ে একটা কনস্ট্যান্ট আসবে, ডেল্টা টি এফ সমান আগে যেমন কে বি এসছিল এখন তখন কে এফ আসবে, কে এফ ইন্টু এম। তাহলে কে এফ কে কি বলবো? কে এফ এর সেই অনেকগুলো নাম থাকবে, যেমন বাষ্পচাপের ক্ষেত্রে যেমন, বাষ্পচাপ নেই স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যেমন নাম ছিল, কে এফ এর নাম হচ্ছে বলতে পারি আমরা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, এর নাম বলতে পারি আণবিক হিমাঙ্ক ধ্রুবক, আণবিক হিমাঙ্ক ধ্রুবক, বা এর নাম বলতে পারি শুধু হিমাঙ্ক ধ্রুবক, নাম বলতে পারি ক্রায়োস্কোপিক। এই নামটা সব থেকে বেশি, ইংলিশ নামটা সব থেকে বেশি পরিচিত, ক্রায়োস্কোপিক, CRYO, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা ক্রায়োস্কোপিক ধ্রুবক। কেএফ হলো, এই হচ্ছে আমার প্রথম সূত্র, খুব সিম্পল। এবার দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র বলছে তো আরো সহজ, বলছে যে আমি বিভিন্ন পরিমাণ মানে বিভিন্ন রকম পাত্র নিলাম, আমি 3টে পাত্র নিয়ে দেখাই, এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিলাম, বিশুদ্ধ দ্রাবক নিলাম, তার মধ্যে বিশুদ্ধ দ্রাবক নিয়েছি আমি, তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ দ্রাব যোগ করলাম, নির্দিষ্ট পরিমাণ দ্রাব কিন্তু বিভিন্ন টাইপের দ্রাব, বিভিন্ন টাইপের যদি দ্রাব যোগ করি, যে দ্রাবগুলো অবশ্যই সেই কঠিন অনুদ্বয়ী তড়িৎ বিশ্লেষ্য সংযোজনযোগ্য হবে, বিভিন্ন টাইপের, এখানে ধরো আমি যোগ করলাম হচ্ছে এ দ্রাব, একই পরিমাণ, যদি এটা 5 গ্রাম ওটাও 5 গ্রাম ওটাও 5 গ্রাম এরকম, এটা এ দ্রাব যোগ করলাম, এখানে বি দ্রাব যোগ করলাম, এখানে এখানে সি দ্রাব যোগ করলাম, তাহলে 3 ক্ষেত্রেই যে বাষ্পচাপের সরি হিমাঙ্কের যে অবনমন ডেল্টা টি এফ, এই 3 ক্ষেত্রেই সমান হবে, এই ক্ষেত্রেও ডেল্টা টি এফ হবে, এই ক্ষেত্রেও ডেল্টা টি এফ হবে, 3 ক্ষেত্রেই সমান হবে। হ্যাঁ, কারণ সেটা হয়তো স্বাভাবিক, কারণ আমি নির্দিষ্ট পরিমাণ দ্রাব যোগ করছি, এইটা তো একটা কলিগেটিভ প্রপার্টি, এটা একটা সংখ্যাগত ধর্ম, তাই এখানে যতগুলো কণা থাকবে মানে কণার সংখ্যা সমান থাকলেই এরা সমান হবে, কণার সংখ্যা তো সমানই, আমি তো এ বি সি এটা সমান পরিমাণ যোগ করেছি,
তাই না? এই যদি যদি তিনটে আমি 1 মোল যোগ করি, 1 মোল 1 মোল 1 মোল, তার মানে 1 মোল মানে কি, এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার A আছে, এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার B আছে, এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার C আছে। তার মানে নাম্বার অফ পার্টিকেল তো সেম। নাম্বার অফ পার্টিকেল সেম হলে অ্যাজ দিস ইজ এ কলিগেটিভ প্রপার্টি, তো সবার ক্ষেত্রে ডেল্টা TF সমান হবে। তো দ্বিতীয় সূত্র যদি লিখতে হয় তাহলে স্টেটমেন্ট এরকম হবে, আমি বলে দিচ্ছি, লিখে নিতে পারো শুনে, যে একটি নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য কঠিন দ্রাবের সমসংখ্যক মোল, সমসংখ্যক মোল, আমি পরিমাণ বললাম, মোল একই ব্যাপার, সমসংখ্যক মোল পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রেই একই পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে। ব্যাস এটি। এবার সব ক্ষেত্রে আমরা করছিলাম দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করছিলাম। তো এখানেও আমরা নেক্সট পয়েন্ট করব দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়। আণবিক গুরুত্ব নির্ণয় কিভাবে করব এটা ঠিক আগের মতো, তাই আমি একটু ফাস্ট করাচ্ছি। ধরা যাক আমার দ্রাবক আর কি, দ্রাবক মানে বিশুদ্ধ দ্রাবক, এর পরিমাণ হচ্ছে W1 গ্রাম। বিশুদ্ধ দ্রাবকের পরিমাণ। দ্রবণের পরিমাণ হচ্ছে W2 গ্রাম। দ্রাবের আণবিক গুরুত্ব, দ্রাবের না, প্রথমে তো দ্রাবকের আণবিক গুরুত্ব সমান হচ্ছে M 1 গ্রাম। আর দ্রাবের আণবিক গুরুত্ব হচ্ছে M2 গ্রাম। এই M2 টাই আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, বিশুদ্ধ দ্রাবক রয়েছে W1 গ্রাম আর তার আণবিক গুরুত্ব হচ্ছে M1। এখান থেকে আমি দ্রাবের মোল সংখ্যা পেতে পারি, দ্রাবকের মোল সংখ্যা পেতে পারি, দ্রাবকের পরিমাণ আর দ্রাবকের আণবিক গুরুত্ব। তাহলে দ্রাবকের মোল সংখ্যা হচ্ছে W1/M1। অন্যদিকে এটার থেকে আমি পেতে পারি দ্রাবের মোল সংখ্যা সমান W2/M2। এটা মানে N1, এটা মানে N2। এবার এই W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের পরিমাণ N2 মোল, তাই না? এই পরিমাণ দ্রাবকেই তো এত মোল দ্রাব দ্রবীভূত হয়ে আছে। তাহলে আমি লিখতে পারি যে W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে দ্রবীভূত দ্রাবের পরিমাণ N2 মোল। অতএব 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে দ্রবীভূত দ্রাবের পরিমাণ N2/W1 into 1000 এত মোল। এবার 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে যত মোল কোনো দ্রাব দ্রবীভূত থাকে সেটাকেই তো মোলালিটি বলে। তাহলে মোলাল গাঢ়ত্ব বা মোলালিটি এটা মানে মোলাল গাঢ়ত্ব আর কি। মোলাল গাঢ়ত্ব এটা সমান লিখতে পারি N2/W1 into 1000। এই মোলাল গাঢ়ত্বটাকে M দিয়ে ডিনোট করেছিলাম আগে, তাহলে এই হলো। আর রাউল্টের সূত্র থেকে কি বলছিল যে ডেল্টা TF ইকুয়াল টু KF into M। তাহলে বসাও এবার ভ্যালু, KF into M এর ভ্যালু বসাও, 1000 N2/W1, 1000 N2/W1, KF into 1000 N2 এর ভ্যালু। এবার দেখি আমরা N2 এর ভ্যালু, এই যে N2 এর ভ্যালু মানে W2/M2,
তার মানে এটা মানে W2 বাই M2, আর এর আগে W1 ছিল, তাহলে ডেল্টা TF সমান এটা পেলাম। এবার এখান থেকে আমি বের করতে চাইছিলাম কি এই M2 এর পরিমাণটা, এই ইকুয়েশন থেকে M2 বের করলে হবে 1000 kf W2 by W1 delta TF, kf into 1000 W2, kf into 1000 W2 by W1 delta TF। এটাই হচ্ছে আমার দ্রাবের আণবিক গুরুত্ব বের করার রাশিমালা। বেশ খুব সহজে আমরা প্রমাণ করে ফেললাম। প্রমাণটা ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় এই প্রমাণ মানে যদি দ্রাবের আণবিক গুরুত্ব বের করতে দেয়, তো অ্যাকর্ডিং টু মি এরকম সূত্র ইউজ করে না করাই ভালো, কারণ পরীক্ষা হলে গিয়ে সূত্র মনে থাকবে না, এত বড় বড় সূত্র। তাই আমি যদি কিভাবে ডিরাইভ করেছি এটা যদি আমার মনে থাকে তাহলে হবে। একটা অঙ্ক আমরা দেখব। বেশ, দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় হলো। নেক্সট আমরা করতে পারি যে এই হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, যে কোথায় কোথায় এটা প্রযোজ্য। প্রত্যেকটা রাউল্টের সূত্রের ক্ষেত্রে একই জিনিস পড়ে আসছি, তা একবার বলি প্রথমে, যে এই সূত্রটি কেবলমাত্র কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, সংযোজনযোগ্য দ্রাবের ক্ষেত্রেই প্রযোজ্য। সেকেন্ড, এই সূত্রটি কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আর আগেরটা কি, দ্রাব কেমন হতে হবে, কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, সংযোজন অযোগ্য। যদিও দ্রাব সবসময় এমন হবে মানে এরকম তো নাও হতে পারে, এমন দ্রাব, তো দ্রাব যদি এমন না হয় তাহলে ঘটনাটা কি হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম শেষ আলোচনা। যে দ্রাব যদি মানে এরকম না হয়, এরকম এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল না করে তাহলে কি হবে। যাই হোক, এখানে আমরা আইডিয়াল কেস নিয়ে চলছি যে দ্রাব এরকমই হবে এবং লঘু দ্রবণ হবে, তাহলে আমার এই রাউল্টের সূত্র প্রযোজ্য হবে। বেশ, এবার আগে যে আমরা একটা জিনিস করলাম সেটা আর একটু ফিরে যাই। এই যে KF নিয়ে আমরা কথা বললাম, এই KF এর এবার সংজ্ঞা, KF এর সংজ্ঞা কি হবে, এখান থেকেই আমরা সংজ্ঞা বের করতে পারি। কিভাবে, যদি m এর ভ্যালু 1 হয় তাহলে ডেল্টা TF আর KF সমান হবে। m এর ভ্যালু যদি 1 হয় ডেল্টা TF সমান KF হবে। তার মানে m ইকুয়াল টু 1 যদি হয়, m ইকুয়াল টু 1 মানে মোলালিটি ইকুয়াল টু 1, মোলালিটি ইকুয়াল টু 1 মানে 1000 গ্রাম দ্রাবকে, দ্রবীভূত দ্রাব, 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাকেই তো আমরা মোলালিটি বলি, তাহলে সেটা 1 মানে হচ্ছে 1 মোল। তার মানে আমি বলতে পারি যদি 1000 গ্রাম দ্রাবকে 1 মোল পরিমাণ কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, সংযোজন অযোগ্য দ্রাব যুক্ত করে লঘু দ্রবণ তৈরি করা হয়, তাহলে সেই দ্রবণের যে স্ফুটনাঙ্কের যে অবনমন ঘটে সেটাই হচ্ছে KF। তাইতো m ইকুয়াল টু 1 হলে মানে অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি, যে m ইকুয়াল টু যদি 1 হয় তাহলে যে হিমাঙ্কের অবনমন হবে, m ইকুয়াল টু 1 হলে হিমাঙ্কের যে অবনমন হবে সেটাকেই আমি KF বলবো। এবার m ইকুয়াল টু যদি 1 হয়, এটা বলার জন্য আমি এই কথাটা বলছি। m ইকুয়াল টু 1 হওয়া বলতেই বোঝায় যে আমি 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল পরিমাণ কোনো কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, সংযোজনযোগ্য দ্রাব যোগ করে লঘু দ্রবণ তৈরি করি তাহলে তাহলেই m ইকুয়াল টু 1 হবে, এবং তাহলেই যে পরিমাণে স্ফুটন হিমাঙ্কের অবনমন হবে সেটাই হচ্ছে আমার KF বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। আই হোপ এটা বোঝা গেছে। এবার KF এর একক, KF এর একক যদি আমি বলি, K
কেএফ এর একক মানে হচ্ছে আমি কে এখান এই ইকুয়েশন থেকে লিখতে পারি কেএফ ইকুয়াল টু ডেল্টা টিএফ বাই এম। কেএফ ইকুয়াল টু আমি লিখতে পারি ডেল্টা টিএফ বাই এম। ডেল্টা টিএফ মানে তো ওই হিমাঙ্ক মানে টেম্পারেচার, তাহলে এটা আমি কেলভিন লিখতে পারি। আর এম এর একক কি এবার? এম এর একক কি? এবার আমি দেখছি যে মোলালিটি মানে কি, 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত আছে। তার মানে অ্যাকচুয়ালি 1000 গ্রাম মানে আবার 1 কেজি, তার মানে 1 কেজি দ্রাবকে কত মোল আছে, 1 কেজি দ্রাবকে কত মোল আছে, তাহলে এককটা নিশ্চয়ই মোল পার কেজি। 1 কেজি দ্রাবকে কত মোল আছে, তাহলে এটা নিচে লিখবো আমি, এম এর একক হচ্ছে মোল পার কেজি। তার মানে এই কেজিটা যদি উপরে যায় তাহলে কেলভিন কেজি মোল ইনভার্স। খুব সিম্পল, এটাই হচ্ছে আমার কেএফ এর একক। বেশ, একটা কোশ্চেন আসে মাঝে মাঝে যে জলের কেএফ অফ ওয়াটার, জলের কেএফ সমান 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, কথার অর্থ কি? মোল ইনভার্স কথার অর্থ কি? কথার অর্থ কি? জলের কেএফ এত মানে কি? আমরা জানি কেএফ এর সংজ্ঞা তো জানি আমরা, যে 1000 গ্রাম দ্রাবকে, তাহলে সংজ্ঞাটা এইভাবে বলবো যে 1000 গ্রাম দ্রাবকে 1 মোল পরিমাণ, দ্রাবক বলতে তো বলে দিয়েছে জল, তাই তো? হ্যাঁ, তার মানে 1000 গ্রাম দ্রাবকে বিশুদ্ধ দ্রাবকটা এখন জল যেহেতু, তার মানে 1000 গ্রাম জলে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজনযোগ্য দ্রাবক 1 মোল যুক্ত করলে যদি 1.86 কেলভিন স্ফুটনাঙ্ক হিমাঙ্কের অবনমন ঘটে, হিমাঙ্কের অবনমন ঘটে 1.86 কেলভিন, তাহলেই মানে আমি বলতে পারবো কেএফ এর সংজ্ঞা এইভাবে আমরা দিতে পারবো। তাহলে কেএফ এর ভ্যালু বলে দিয়েছে, তার মানে আমি লিখবো উত্তর এইভাবে যে 1000 গ্রাম জলে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজনযোগ্য দ্রাবক 1 মোল যুক্ত করলে 1.86 কেলভিন হিমাঙ্কের অবনমন ঘটে। এটাই কেএফ অফ ওয়াটার 1.86, এটার অর্থ এটাই। এবার 1.86 না দিয়ে যাই দিক না কেন একই উত্তর হবে, মানে এই পরিমাণ অ্যাকচুয়ালি আমার হিমাঙ্কের অবনমন হবে, এত কেলভিন হিমাঙ্কের অবনমন হবে। ব্যাস হয়ে গেল। নেক্সট হচ্ছে আগেরটাই আমরা করেছিলাম একটা থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা থেকে একটা কে কেবি এর ভ্যালু আমরা বের করেছিলাম, তো এখানেও তেমনি আমরা তাপগতিবিদ্যা থেকে আর কি দেখবো, ফ্রম থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যা থেকে একটা ফর্মুলা কেএফ এর বের করা যায়, কেএফ ইকুয়াল টু আর টিএফ স্কোয়ার বাই 1000 এলএফ। আর মানে আমরা জানি আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, আদর্শ গ্যাস ধ্রুবক। টিএফ মানে তো জানি যে ফ্রিজিং পয়েন্ট, মানে এটা অ্যাকচুয়ালি বিশুদ্ধ দ্রাবকের টিএফ, তো আমরা সেটাই নিচ্ছিলাম যে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। 1000 তো কনস্ট্যান্ট, এলএফ হচ্ছে প্রতি গ্রাম কঠিন দ্রাবকের গলনের লীন তাপ, প্রতি গ্রাম কঠিন দ্রাবকের গলনের লীন তাপ। ব্যাস হয়ে গেল। নেক্সট এর মধ্যে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে হিমাঙ্ক রোধক দ্রবণ। হিমাঙ্ক রোধক দ্রবণ সেটা কি দেখা যাক। ধরা যাক আমার এখানে জল রয়েছে, জলের ফ্রিজিং পয়েন্ট কত, 0°C। কিন্তু আমি জলের মধ্যে যদি কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজনযোগ্য মানে দ্রাব যোগ করি, লঘু দ্রবণ যদি বানাই, তাহলে হিমাঙ্কের অবনমন হবে তো, তাহলে এটা হচ্ছে দ্রবণ। ধরা যাক আমি এর মধ্যে যে কোনো একটা সাবস্টেন্স এ দিলাম, দিলে একটা দ্রবণ তৈরি হলো, তাহলে হিমাঙ্ক 0°C ছিল, হিমাঙ্কের অবনমন হবে তো, তাহলে এখন 0°তেও গলবে না, মানে গলবে না,
মানে আমি যদি সলিড থেকে লিকুইড ধরি তাহলে আমি বলবো যে সলিডিফিকেশন হবে না 0 ডিগ্রিতে, বা যদি সলিড থেকে লিকুইডের দিকে চাই আমি বলবো যে 0 ডিগ্রি সেলসিয়াসে এটা বরফ থেকে জল হচ্ছিল, এটা 0 ডিগ্রিতে হবে না, তার আগে হবে। ধর এটা -5 ডিগ্রি সেলসিয়াস, সেখানে লিকুইডটা সলিড হচ্ছে, তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস এটা লিকুইড থেকে সলিড হয়, এটা 0 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড থেকে সলিড হয়। এবার এটা ইউজ করব কোথায়? যেসব অঞ্চলে খুব ঠান্ডা পড়ে, শীত প্রধান দেশে, সেখানে গাড়ির রেডিয়েটর যে জল ব্যবহার করা হয়, রেডিয়েটর ঠান্ডা রাখতে যে জল ব্যবহার করা হয়, সেই জল 0 ডিগ্রি আস্তে আস্তে সে তো জমে বরফ হয়ে যাবে, তাহলে সেটা আর মানে জলের ফ্লো দিয়ে রেডিয়েটর ঠান্ডা হবে না। তাহলে এই জল কঠিন হওয়া চলবে না, তাহলে সেখানে আমার জলকে এমন ভাবে রাখতে হবে যাতে জলটা লিকুইড থাকে, জল কঠিন হয়ে গেলে হবে না, রেডিয়েটর তো ঠান্ডা হবেই না, তারপর মানে রেডিয়েটর জ্যাম হয়ে যাবে কঠিন হয়ে গেলে, তো সেটা করা যাবে না। তার মানে আমার ওই কম টেম্পারেচারেও জলকে লিকুইড রাখতে হবে। ধরো সেখানকার টেম্পারেচার ধরো -3 ডিগ্রি সেলসিয়াস সেই অঞ্চলের টেম্পারেচার, তাহলে যদি আমি শুধু জল ইউজ করি রেডিয়েটরে তাহলে তো সেই জল -3 বরফ হয়ে যাবে। কিন্তু যদি আমি জলের মধ্যে এমন কোনো দ্রাব যোগ করি, কঠিন অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য সংযোজনযোগ্য যদি কোনো দ্রাব যোগ করি, করে লঘু দ্রবণ তৈরি করে সেখানে দিই জল না দিয়ে, তাহলে সে তো -5 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল ধরে নিয়েছি, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে তখন বরফ হচ্ছে, তাহলে -3 ডিগ্রিতে তো সে লিকুইডই থাকবে, তাহলে আমার কাজ মিটে যাবে, তাই না? তো এটাকেই বলা হয় হিমাঙ্ক রোধক দ্রবণ, যে গাড়ির রেডিয়েটরে মানে যে ব্যবহৃত জল সেটা জমে যায়, তো সেটা প্রতিরোধ করতে জলের মধ্যে আহ কিছু পদার্থ যোগ করা হয়, যার জন্য হিমাঙ্কের অবনমন ঘটে এবং জল সেই তাপমাত্রায় কঠিন হয় না। তো এখানে যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল আমরা সংকেত পড়েছি সবাই, CH2CH2 OH ইথিলিন গ্লাইকল। ইথিলিনের মধ্যে বায়ের বিকারক দিলে ইথিলিন গ্লাইকল তৈরি হয়। যাই হোক, তো ইথিলিন গ্লাইকল এখানে মানে এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস ইউজ করা হয়। এটাই হচ্ছে হিমাঙ্ক রোধক দ্রবণ। এবার একটা অঙ্ক করা যাক। একটা অঙ্ক, একটা বইয়ের অঙ্ক, যা যা আছে আমি অঙ্কটা পড়ছি, তারপরে আমরা সলভ করব। বলছে 9.35 গ্রাম বেনজিনে একটি দ্রাবের 0.315 গ্রাম দ্রবীভূত করা হয়েছে। 9.35 গ্রাম, আমরা জানি বেনজিন একটা দ্রাবক, দ্রাবক কত পরিমাণ নিয়েছি, W(1) আমরা দ্রাবক হিসেবে ইউজ করি, W1 হচ্ছে 9.35 গ্রাম, এটা হচ্ছে বেনজিন 9.35 গ্রাম। তার মধ্যে দ্রাব যোগ করেছি, দ্রাব বলতে W2, দ্রাব যোগ করেছি আমি 0.315 গ্রাম। বলছে হিমাঙ্কের অবনমন মানে ডেল্টি এফ, এটা ইকুয়াল টু হচ্ছে 2.35 কেলভিন। দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। দ্রাবের আণবিক ভর মানে সেই আণবিক গুরুত্ব, একই ব্যাপার, আণবিক গুরুত্ব সমান কত, আমরা এটা W2 দিয়ে ডিনোট করি, W না সরি M2, ক্যাপিটাল M2 সমান কত এটা জানতে চেয়েছে, কি করে বের করবো আমরা? এখানে আরেকটা ভ্যালু বলে দিয়েছে, KF, জলের ক্ষেত্রে KF বলে দিয়েছে 5.1 কেলভিন কেজি মোল ইনভার্স, বা এটাকে এইভাবেও লিখে দিতে পারে কেলভিন মোলাল ইনভার্স, এরকম দিতে পারে। তুমি কি করে দেবে আণবিক গুরুত্ব বের করবো? এক হয় যে ওই যে ফর্মুলা আমরা ডেরাইভ করলাম সেই ফর্মুলায় বসিয়ে দেবো, কিন্তু সেটা ঠিক না, মানে ভালো না, আমি তাহলে মনে হয় যে আমি কিছু না শিখেই আর কি, না বুঝেই জাস্ট সূত্রপাতি করছি, ঠিক না, আমি একটু কনসেপচুয়ালি এগোনোর চেষ্টা করি। আমার বের করতে হবে দ্রাবের আণবিক গুরুত্ব, এবং যেহেতু KF দিয়ে দিয়েছে, ডেল্টা TF দিয়ে দিয়েছে, এদের মধ্যে সম্পর্ক আমরা জানি কি,
রাউল্টের সূত্র ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু স্মল এম। এটা হচ্ছে মোলালিটি। মোলালিটি মানে হচ্ছে মোল পার কেজি, তাই না? আমি যে দ্রাব নিয়েছি, এই 2 দেওয়া নিচে, এটা মানে দ্রাব। দ্রাব নিয়েছি এত গ্রাম, তার মানে দ্রাব অত গ্রাম নেওয়া মানে কত মোল নেওয়া? দ্রাবের মোল সংখ্যা 0.315। যত গ্রাম নেওয়া হয় সেটাকে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলেই তো মোল পাওয়া যায়, তাই না? দ্রাবের আণবিক গুরুত্ব তো M2, এটাকে M2 দিয়ে ভাগ করলাম, তাহলে দ্রাবের মোল সংখ্যা আমি পেলাম। এই হচ্ছে আমার দ্রাবের মোল সংখ্যা, সেটা হচ্ছে N2। তাহলে দ্রাব কত মোল দিয়েছি পেলাম। এই দ্রাবটা কত গ্রাম দ্রাবকে আছে? 9.35। তো তার মানে আমি লিখতে পারি 9.31 গ্রাম দ্রাবকে দ্রাবকে দ্রবীভূত দ্রাবের পরিমাণ কত? এটা 0.315 বাই M2, এত মোল। 9.31 গ্রামে যদি এত হয়, 1000 গ্রাম, 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাকেই তো মোলারিটি বলে। 1000 গ্রাম হচ্ছে 0.315 বাই M2, এটা বাই 9.31 হবে, তার মানে বাই 9.31 গুণ 1000, এই হলো। তাহলে এটাই তো আমার মোলারিটি। 1000 গ্রাম দ্রাবকে যত মোল কোনো কিছু দ্রবীভূত থাকে, দ্রাব দ্রবীভূত থাকে, সেটাই তো মোলারিটি। তাহলে এটাই তো এম। এটা আমি বসিয়ে দেবো। ডেল্টা টিএফ আমি জানি 2.35 কেলভিন, সমান কেএফ আমি জানি 5.1, ইন্টু এম এর ভ্যালু বসিয়ে দেবো 0.315। আচ্ছা 0.315 ইন্টু 1000, 1000 দিয়ে গুণ করলে উপরে আমি একদম 315 করে দিই। 315 বাই M2 গুণ 9.31, এখান থেকে M2 সমান 5.1 গুণ 315 বাই 9.31 গুণ 2.35। ক্যালকুলেটরে বসাও, করলে হয়ে যাবে। নেল অ্যাবাউট 71.3 আসবে। তাহলে উত্তর হবে দ্রাবের আণবিক গুরুত্ব M2 সমান 71.3 গ্রাম পার মোল। ব্যাস, সিম্পল। এই টাইপের অঙ্কই আসে পরীক্ষায়, এবং এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এইচএস 2014 এর কোশ্চেন। আই হোপ এই টাইপের আরো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে এরপর। সো এটুকুই। নেক্সট আমরা পরবর্তীতে করব, এটা এখানেই শেষ করছি। নেক্সট আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ফোর্থ আমাদের যে কলিগেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপের পর একটা ভ্যান টপ সমীকরণ আছে, এটা হলেই শেষ। ওকে, থ্যাংক ইউ ফর জয়েনিং।